কথা আমি না বলে থাকতে পারছি না। আমরা সেজেগুজে যখন স্টেজে নামতাম, তখন আমরা আত্মবিস্মৃত হয়ে যেতাম। আমাদের নিজেদের সত্তা অবধি ভুলে যেতাম। সেসব কথা মনে হলে এখনো গা শিউরে ওঠে। সরোজিনী নাটকের একটি দৃশ্যে রাজপুত ললনারা গাইতে গাইতে চিতা আরোহণ করছেন। সে দৃশ্যটি যেন মানুষকে উন্মাদ করে দিত। 3-4 জায়গায় ধু ধু করে চিতা জ্বলছে। সে আগুনের শিখা 2-3 হাত উঁচুতে উঠে লক লক করছে। তখন তো বিদ্যুতের আলো ছিল না। স্টেজের ওপর 4-5 ফুট লম্বা টিন পেতে তার উপর সরু সরু কাঠ জেলে দেওয়া হতো। লাল রঙের শাড়ি পরে, কেউ বা ফুলের গয়নায় সেজে, কেউ বা মালা হাতে নিয়ে এক একদল রাজপুত রমণী সেই জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সঁপিবে গাইতে গাইতে চিতা প্রদক্ষিণ করছে আর ঝুপ করে সেই আগুনের মধ্যে পড়ছে। সঙ্গে সঙ্গে পিচকারি করে সেই আগুনের মধ্যে কেরোসিন ছড়িয়ে দেওয়া হচ্ছে আর দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে। তাতে কারু বা চুল পুড়ে যাচ্ছে, কারু বা কাপড় ধরে উঠছে, তবু কারু ভ্রুক্ষেপ নেই। তারা আবার ঘুরে আসছে, আবার সেই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। তখন যে কি রকমের একটা উত্তেজনা হতো তা ঠিক লিখে বোঝাতে পারছি না। একবার প্রমীলা সেজে চিতারোহণ করতে যাচ্ছি, এমন সময় আমার মাথায় রুক্ষ চুল ও চেলির কাপড়ের খানিকটা আঁচলে আগুন ধরে গেল। আমি তখন এমনই আত্মবিস্মৃত হয়েছিলাম যে কিছুই অনুভব করতে পারিনি। আমার চুল জ্বলছে, কাপড় জ্বলছে, আমার হুঁশ নেই। আমি সেই অবস্থায় আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। উপেন্দ্র মিত্র মহাশয় রাবণ সেজেছিলেন। তিনি তো সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে দুহাত দিয়ে থাবড়ে সেই আগুন নিভুতে লাগলেন। তখন জবনিকা সবে অর্ধেক পড়েছে। যাই হোক, আর 5 জন ছুটে এসে কোনো রকমে আমাকে তো সে যাত্রা পুড়ে মারার হাত থেকে বাঁচিয়ে দিলেন। উপেনবাবুর হাত ঝলসে গেল, আমার দেহের স্থানে স্থানে ফোস্কা পড়েছিল। অভিনয় করতে গিয়ে অভিনেতা অভিনেত্রীদের কত রকম বিপদে পড়তে হয় এমন 2টো ঘটনা উল্লেখ করব। একবার গ্রেট ন্যাশনাল থিয়েটারে ব্রিটেনিয়া সেজে আমি শূন্য পথে আসছি। এমন সময় হঠাৎ তার ছিঁড়ে গিয়ে আমি ধপ করে স্টেজের মধ্যে এসে পড়লাম। গিরিশ মহাশয় ক্লাইভ সেজে দাঁড়িয়েছিলেন। আমি ঠিক তার সামনে এসে তো পড়লাম। আমাকে হঠাৎ ধপ করে পড়তে দেখে তিনি তো চমকে উঠলেন। আমার বাঁ হাতে ছিল ইংল্যান্ডের মানচিত্র আর ডান হাতে ছিল রাজদণ্ড। আমি তো কোনো রকমে সেই রাজদণ্ডের সাহায্যে মুখ থুবড়ানোর হাত থেকে নিজেকে সামলে নিলাম। নিয়েই অভিনয় আরম্ভ করে দিলাম। ইংল্যান্ডের রাজলক্ষ্মী আমি রে বাঁচনি। গিরিশ বাবু যেন নিঃশেষ ফেলে বাঁচলেন। আরেকবার স্টার থিয়েটারে নল দময়ন্তী অভিনয় হচ্ছে। তাতে একটি সরোবরের দৃশ্য ছিল। সরোবরে পদ্ম ফুটে রয়েছে। মধ্যস্থলের পদ্মটি সবচেয়ে বড়। সেই পদ্মের মধ্যে থেকে একজন কমলবাসিনী বের হতেন। বের হয়েই তিনি পা বাড়িয়ে আরেকটি কম্পমান পদ্মে গিয়ে দাঁড়াতেন। এমনই ভাবে একে একে 6 জন কমলবাসিনী বার হয়ে আসতেন। সঙ্গে সঙ্গে তাদের গানও গাইতে হতো। প্রত্যহ বেলা 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গিরিশবাবু নিজে দাঁড়িয়ে সখীদের শেখাতেন। এই নৃত্যগীত অভ্যাস করতে গিরিশবাবুর কাছে তাদের যে কত গাল খেতে হয়েছিল। সরোবরের এই দৃশ্যটি দেখতে ভারী সুন্দর হতো। জহরধর মহাশয় এই সিনটা সাজিয়েছিলেন। তিনি সত্যিকারের একজন কলাবিদ ছিলেন। আমি তো দময়ন্তী সেজে সাজঘর থেকে বেরিয়েছি। এমন সময় দর্শক বৃন্দেরা খুব হাততালি দিয়ে উঠল। শুনলাম একজন সখী না আসায় সব গোলমাল হয়ে গেছে, সিন তুলতে দেরি হচ্ছে, তাই এই ঘন ঘন হাততালি। আর তো দেরি করা চলে না। গিরিশবাবু এসে আমায় ধরলেন, বিনোদ তোকে বেরোতে হবে। আমি তো হাঁ। সর্বনাশ! সেই কম্পমান পদ্মের উপর সখীদের দেখলেই যে ভয়ে আমার বুকটা দূর দূর করে উঠত। আর আমাকেই কিনা সেই পদ্মের উপর গিয়ে দাঁড়াতে হবে। আমি যে একদিনও অভ্যেস করিনি। এ তো দেখছি ভারী বিপদে পড়া গেল। তার উপর আমি দময়ন্তী সেজে মাথার চুল সব ফিটফাট করে এসেছিলাম। ফুলের মুকুট পরে কমলবাসিনী সাজতে গেলে আমার মাথার চুল সব খারাপ হয়ে যাবে। তখনকার দিনে এত রকমের পরচুলও পাওয়া যেত না। আমায় কখনো পরচুল পরতে হয়নি। আমার নিজের চুলকে আপন ইচ্ছা মতো তৈরি করে নিতাম।
ভগবানের কৃপায় আমার চুলের খুব বাহার ছিল। আমার চুল এমন ঘন নরম ছিল যে যেমন ভাবে ইচ্ছে তাকে কুঁচকিয়ে ঘুরিয়ে নিতে পারতাম, তাই আমায় কখনো ধার করা চুল পড়তে হয়নি। তখনকার দিনে এই কেশ প্রসাধনের জন্য আমার বেশ খ্যাতি ছিল। যাক সে কথা, গিরিশবাবু তো আমায় আদর করে মিষ্টি কথা বলে সখী সাজিয়ে ঠেলে ঠুলে স্টেজে পাঠিয়ে দিলেন। একটি চলতি কথা আছে না, খোঁড়ার পা খালে পড়ে, অনভ্যাসের ফোঁটা কপাল চটচর করে। আমার ঠিক তাই হলো। যেমন ক্রেন চড়ে ওপরে উঠতে আরম্ভ করেছি, অমনি আমার এলো চুলের রাশি পাক খেয়ে দড়ির সঙ্গে জড়িয়ে গেল, আর চড়চড় করে চুল ছিঁড়তে আরম্ভ হলো। আমার অর্ধেক মুখ তখন পদ্ম থেকে বেরিয়েছে, নেমেও পড়তে পারি না, ওদিকে চুল ছেঁড়ার সে কি জ্বালা। আরে আরে আরে, গেল গেল, চুল গেল, চুল গেল। বলতে বলতে দাসবাবু একখানা কাঁচি এনে 3-4 জায়গা কেটে আমার মাথাকে তো ছাড়িয়ে দিলেন। ভেতরে এসে আমি রাগে ফুলে কাঁদতে লাগলুম। আমি গোঁ ধরে বসলুম, আমি আর সাজবো না, কিছুতেই সাজবো না। তখন গিরিশবাবু এসে কেমন আদর করে পিঠে হাত বুলিয়ে মিষ্টি মিষ্টি করে বুঝিয়ে বললেন, ও এমন কত হয়, তোর খানিকটা চুল নষ্ট হয়ে গেছে বলে তুই কাঁদছিস। আর জানিস, বিলেতের বড় বড় অভিনেত্রীদের মধ্যে অনেকের মাথায় একেবারে চুলই থাকে না, মুখে একটা দাঁতও থাকে না। তুই চুলের জন্য কাঁদবি কেন? একটা গল্প বলি শোন। গল্প শুনতে শুনতে পোশাকটা পরে নি। এই বলে তিনি গল্প আরম্ভ করলেন। বিলেতের একজন খুব বড় অভিনেত্রী অভিনয় শেষ করে বাড়িতে ফিরে এসে প্রথমে পোশাকটি ছেড়ে ফেললেন। তারপর মাথার সেই কোঁকড়ানো বাহারে পর চুলের রাশ খুলে রাখলেন। তার দুপাটি দাঁতই বাঁধানো ছিল, তা মুখ থেকে টেনে বার করলেন। তার 5-6 বছরের একটা মেয়ে সেখানে দাঁড়িয়েছিল। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলে। তারপর তার কাছে এগিয়ে গিয়ে তার নাক ধরে টানাটানি করতে লাগলো। তার ধারণা হয়েছিল তার মার নাক কানো বুঝি জোড়া দেওয়া। আর কি রাগ থাকে, কোনো রকমে হাসি চেপে আমি বললাম, যান মশাই, আমার সঙ্গে আর কথা বলবেন না। এই বলে হাসতে হাসতে আমি স্টেজে গিয়ে নামলুম। তিনিও কাজ উদ্ধার করে নিয়ে হাসতে হাসতে চলে গেলেন।